ওর কথায় সবাই সম্মতি জানালো। তানজিদ আর সামিরের মনে ক্ষীণ আশা জেগে উঠল। তানিয়া, সিনু আর রাইমাকে নিয়ে রাইসার রুমের দিকে চলে গেল। রাইসা সবেমাত্র গোসল করে বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। তখনই তানিয়ারা হুড়মুড় করে ওর রুমে ঢুকে বলল। রাইসা ওদের দেখে হাম্মক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, তোরা এই সময় এখানে কি করছিস? রাইমা কোনোরূপ ভনিতা না করে ওকে সব বলল। সব শুনে রাইসা ধপ করে বিছানায় বসে পড়ল। অবাক হয়ে বলল, সামির ভাই আর চিরকুমার ভাই আমাকে বিয়ে করতে চায়, তার উপর আম্মু একজনের পক্ষে আর আব্বু একজনের পক্ষে। তুই কাকে বেছে নিবি এখন? বেছে নিবে মানে? ও অবশ্যই আমার ভাইয়াকেই বিয়ে করবে। এই রাইসা শোন, তোর জন্য আমার ভাই চিরকুমার থাকার প্রতিজ্ঞা ভেঙেছে। আমি কুটনি নরদিনী হওয়ার সুযোগ পেয়েছি, সো তুই রাজি হয়ে যা। আমার ভাইয়ের বিয়ে করার অধিকার হরণ করবি না, খবরদার। নয়তো হাসরের ময়দানে গিয়ে তোর থেকে আমি হিসাব বুঝিয়ে নেব। ভাইয়ার ভাষ্যমতে হিসেবটা খাতায় লিখে রাখতে হবে, বড় বড় করে হেডলাইনে লিখে রাখবো। তাও আবার রঙিন কলম দিবে, যাতে ভুল করেও এই হিসাবের কথা ভুলে যেতে না পারি। কিরে, হ্যাবলার মতো বসে আছিস কেন? যা গিয়ে আমার ভাইয়াকে বিয়ে করার কথা বলে 1 সেকেন্ডের মধ্যে যাবি আর 2 সেকেন্ডের মধ্যে বলে আসবি। সিনু হাত উঁচিয়ে ওকে থামিয়ে দিল। তারপর রাইসার মুখের উপরে এসে পড়া চুলগুলো সন্তর্পণে ওর কানের নিচে গুজে দিয়ে নরম কণ্ঠে বলল, দেখ রাইসা, স্বামীর ভাই আর তুই সেই ছোটবেলা থেকে ভাই বোনের মতো বড় হয়েছিস। এখন হঠাৎ করে ভাইকে নিজের স্বামী হিসেবে দেখা অসম্ভব আর অস্বস্তিকর ব্যাপারটা বটে। তাছাড়াও স্বামীর ভাই তো খুলনায় সেটেল হয়েছে, যদিও বলেছেন উনি এখানে ট্রান্সফার হয়ে আসবেন, তবু সেটা খুব একটা সম্ভব না। ট্রান্সফার তো নাও হতে পারেন। সেই হিসেবে তুই কি আমাদের ছেড়ে, তোর বাবা মাকে ছেড়ে এত দূর গিয়ে থাকতে পারবি? অন্যদিকে তানজিৎ ভাইয়ার সাথে তোর পরিচয় অল্প কিছুদিন। হ্যাঁ, ওনাকেও তুই ভাই হিসেবে দেখেছিস, কিন্তু খুব অল্প সময়ের জন্য। বিয়ের পর দেখবি আস্তে আস্তে সম্পর্কটা নর্মাল হয়ে যাবে। আর হালাল সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসাটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। তাই তানজিৎ ভাইয়াকে একদিন না একদিন তুই ঠিকই ভালোবেসে ফেলবি। সবচেয়ে বড় কথা, তানজিৎ ভাইকে বিয়ে করলে তোকে আর আমাদের ছেড়ে কোথাও যেতে হবে না। অনেক কিছু বললাম, এখন বাকিটা তোর ওপর রাইসা। তোর কাছে যেটা উত্তম মনে হবে সেটাই কর। হাই আল্লাহ, দুটো প্রস্তাবই তো আমার বিকর্ষিত করতেছে। সামির ভাইরে তো আমি জীবনেও বিয়ে করবো না, অন্যদিকে চিরকুমার ভাইয়াকেও তো মানতে পারছি না। এভাবে কথা বলতে হয়, বুঝেছিস? তুই কি দিন দিন আমার মতো গুন্ডি হতে চাচ্ছিস নাকি? তবে বলে রাখছি, ওটা শুধুমাত্র আমার গুণ। আর আমার কেন জানি মনে হচ্ছে তুই সত্যি কুটনি নরদিনী হতে চলেছিস। রাইসা, তুইও এর থেকে পরকালে গিয়ে এর জন্য হিসাব নিস। মন থেকে একটা কথা বলছি রাইসা, আমার ভাইয়াকে কষ্ট দিস না। ওই প্রথমবার কারোর জন্য এতটা পাগলামো করছে। তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, বিশ্বাস কর, আমি একদম কুটনি নরদিনী হব না। রাইসার কথাটা শুনে ওরা তিনজনই সামান্য হাসল। তারপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। রাইসার বুক ধুকপুক করতেছে। ও অস্থিরতায় নিজের আঙ্গুল ওর নাই ক্রমাগত পেঁচিয়ে যাচ্ছে। যেতে যেতে বিড়বিড় করে বলল, এই ছিল তোদের সারপ্রাইজ শালা? এমন সারপ্রাইজ যেন কেউ না পায়। আমার মিনি হার্ট অ্যাটাক হয়নি, এটাই আল্লাহর রহমত আর তোদের ভাগ্য। ড্রয়িং রুমে পৌঁছানোর সাথেই রমজান ইকবাল অত্যন্ত শান্ত স্বরে বললেন, মামুনি, নিশ্চয়ই সব কিছু জেনেছো তুমি। তো এখন বলো, তুমি কাকে বিয়ে করতে চাও? রাইসা একবার চোখ তুলে সবার দিকে তাকালো। তানজিৎ আর স্বামীর ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর অন্যরা ওর থেকে উত্তর জানার জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছে। রাইসা বড় করে একটা দম নিয়ে স্বামীরকে উদ্দেশ্য করে বলল, সামির ভাই, তুমি অত্যন্ত ভালো আর ভদ্র একটা ছেলে, তোমার মধ্যে কোনো খুঁত নেই। যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চাবে। রাইসার বলা উক্ত কথাগুলো শুনতেই তানজিদের দম বন্ধ হয়ে আসতে চাইল। হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। অন্যদিকে স্বামীরের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। রাইসা পুনরায় বলা শুরু করলো, কিন্তু ভাইয়া, তোমাকে আমি সবসময় চাচাতো ভাই কম নিজের আপন ভাই হিসেবে ভেবে এসেছি। এখন যদি তুমি এমন প্রস্তাব রাখো, তাহলে সেটা আমার জন্য কতটা অস্বস্তিকর সেটা ভেবে দেখেছো? তোমাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করতেও না আমার গা খিনখিন করে উঠছে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। রাইসা, এসব কোনো কথা না। আসলে আমি খুলনায় থাকি, এটাই তোর আসল সমস্যা, তাই না? কারণ তুই বড় বাবা বড় মায়ের একমাত্র সন্তান, তাই তুই ওনাদের থেকে দূরে যেতে চাচ্ছিস না। তবে তুই চিন্তা করিস না,
দরকার পড়লে আমিও ওই চাকরি ছেড়ে দিয়ে এখানে কোনো চাকরিতে জয়েন করব। তবুও আমাকে এভাবে তুই প্রত্যাখ্যান করিস না প্লিজ। তানজিদের মনে কিছুটা আশা জেগে উঠলেও সামিরের এমন কথাবার্তা শুনে ওর ভীষণ ভয় হতে শুরু করলো। যদি রাইসা ওকে মেনে নেয়, যদি রাইসা ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, তখন কি হবে? তানজিদ নিজেকে সামলাবে কিভাবে? তোমার ধারণা ভুল ভাইয়া। আমি তোমাকে স্বামী হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না। আমাকে মাফ করে দাও স্বামীর ভাই। আমি আমার মতামত জানিয়ে দিয়েছি। এখন তোমরা যদি তানিয়ার ভাইকে আমার সাথে বিয়ে দিতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু স্বামীর ভাইয়ের সাথে প্লিজ আমার বিয়ের কথা ভেবো না। বলেই রাইসা লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে গেল। তানজিদ অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। অন্যদিকে স্বামীর মেঝেতে ধপ করে বসে কাঁদতে শুরু করলো। রিনা বেগম আর রমজান ইকবাল দ্রুত গিয়ে ওকে আগলে নিলেন। ওই ঘটনা হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেছে। রাইসার বাবা মা তানজিদের সাথে রাইসার বিয়ে দিতে রাজি হয়েছেন। যদিও রিনা বেগম এখনও মন ক্ষুণ্ণ হয়ে আছেন। উনি মেয়ে জামাই হিসেবে স্বামীরকেই চেয়েছিলেন, কিন্তু মেয়ের আপত্তি থাকায় আর কোনো জেদ করেননি। ওই ঘটনার পরের দিনই স্বামীর খুলনায় চলে গিয়েছিল নিজের ভগ্ন হৃদয় নিয়ে। আর 2 মাস পর ওদের বিয়ের ডেট ঠিক করা হয়েছে। তানজিদ তো মহা খুশি, সবসময় রাইসার জন্য টুকটাক কেনাকাটা করে রাখতেছে এখন থেকেই। বেশ বোঝা যাচ্ছে ছেলেটা বড্ড বউ পাগল হবে। সিনুরা শপে নিজেদের কাজ করতে ব্যস্ত। হঠাৎ সিনুর মেহেদি রাঙ্গা হাতের দিকে তাকাতে রাইমা ভ্রুকুসকে বলল, কি রে, হাতে কি লিখেছিস দেখি? কেন নিজের নামের প্রথম অক্ষর? তানিয়া আর রাইসাও ওখানে চলে আসলো। ওরা 3 জন একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। গলা খাকারি দিয়ে বলল, বাবা, নিজের নামের অক্ষর কেউ লাভের ভিতরে লেখে তা তো জানতাম না। কেন পারবে না? অবশ্যই পারবে। কার নামের অক্ষরও জানি এস দিয়ে শুরু হয় রে রাইমা? আমি কেন জানি ভুলে গেছি নামটা। আরে তাই তো, সামনের শপের মালিকের নামের অক্ষরও তো এস দিয়ে শুরু হয়। বলে ওরা 3 জন মিটমিটিয়ে হাসতে লাগলো। সিনু কটমট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, ওরে সন্দেহবাজের দল রে, এখন কি নিজের নামের অক্ষরও লিখতে পারবো না? ওরা কোনো জবাব না দিয়ে একে অপরের দিকে তাকিয়ে এখনো মিটমিটিয়ে হাসতে লাগলো। তাতে সিনু বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। এমন সময় একটা আধুনিক পোশাক পরিহিত সুন্দরী রমণী শপে প্রবেশ করে বলল, এক্সকিউজ মি, এখানে শিনুকে? আমি। তুমি সেই মেয়ে যে কিনা আমার সাজিদের দিকে নজর দিয়েছ? আগন্তুক মেয়েটার কথায় 4 জনেই ভ্রু কুঁচকে গেল। সিনু গম্ভীর গলায় বলল, কি বলতে চাচ্ছেন? এখন না বোঝার নাটক হচ্ছে? সাজিদকে নিজের মায়াজালে ফাঁসানোর যে নোংরা খেলায় মেতেছিস সেটা থামিয়ে দে, নয়তো তোর পরিণতি খুব ভয়াবহ হতে চলেছে। না জেনে কিছু বলবেন না প্লিজ। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পাশাপাশি সবাই যতটুকু সম্পর্ক থাকা দরকার ব্যাস ততটুকুই আছে। আচ্ছা, চুরের মায়ের আবার বড় গলা। শুন, সাজিদের থেকে দূরে থাকবি। সাজিদ আমার, এটা মাথায় রেখে চলবি। উনি আপনার না কার সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার নামে এমন মিথ্যা অপবাদ দিলে আমিও আপনাকে ছেড়ে কথা বলবো না। তুই কি আর করবি আমার? তোর কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে কিনা জানি না, কিন্তু ক্যারাটে আমার ভালোই রপ্ত আছে। বললে আপনার উপর ট্রাই করে দেখাতে পারি। আর আমার না থাপ্পড় মারতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমার থাপ্পড়গুলো নাকি ছেলেদের মতো, মানে বলতে চাচ্ছি গা লাল করার মতো থাপ্পড়। আমার অবশ্য গায়ে অত শক্তি নেই, তবে একটানে মাথার চুল ছিঁড়তে পারার সামর্থ্যটুকু অন্তত তো আমার আছে। তা আপনার চুলগুলো তো দেখছি বেশ সুন্দর। আলিশা খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না। মুখভঙ্গি অপরিবর্তিত রেখে ও বলতে লাগলো, আমার কথাগুলো। কণ্ঠটা আগের কণ্ঠের মতো লাগলো না। মানুষ প্রচণ্ড ভয় পেয়ে গেলে যেমন ক্ষীণ কণ্ঠ বের হয়, তেমন কণ্ঠ আলিশার ভিতর থেকে বেরিয়ে এলো। তা শুনে ওরা মুখে হাত চেপে হাসলো। আলিশা গলা খাকারি দিয়ে কণ্ঠটা স্বাভাবিক করে বলল, আমার কথাগুলো মাথায় রাখলে তোমার জন্য ভালো হবে মেয়ে। এখন কিতে সোজা তুই থেকে তুমি। বাহ! আলিশা বসা থেকে উঠতে ধরে হঠাৎ অপ্রত্যাশিতভাবে প্রাকৃতিক গ্যাস ত্যাগ করে ফেলল, যার দারুণ একটা হালকা পাতলা শব্দ শপের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। সিনুরা বিস্ফোরিত নয়নে আলিশার দিকে তাকালো। আলিশা যে মারাত্মক লজ্জা পেয়েছে তা ওর থতমত মুখ দেখেই বোঝা যাচ্ছে। সিনুরা একে অপরের দিকে আহাম্মক হয়ে কিছুক্ষণ তাকালো,
ওদের প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু মেয়েটা লজ্জায় পড়ে যাবে ভেবে কান চুলকানোর ভান করে আস্তে আস্তে হাসতে লাগলো। আলিশা লম্বা লম্বা পা ফেলে শপের বাইরে চলে গেল। শপের দরজা পেরিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কাও খেয়েছে সেখানে, কিন্তু তবুও এক মুহূর্ত না থেমে ও গটগট পায়ে চলে গেল। ও চলে যেতেই এবার ওরা গলা ফাটিয়ে হাসতে লাগলো। তানিয়া হাসতে হাসতে বলল, শালা এসেছে সুমকি টুমকি দিতে, কিন্তু প্রাকৃতিক গ্যাস হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে ওর পুরো প্রেস্টিজ পাঞ্চার করে দিলে। আহারে, প্রাকৃতিক গ্যাস বের হওয়ার আর সময় পেল না। একটা সিরিয়াস মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, ভেবেছিলাম একটু ফাইটিং টাইটিং হবে, তা না প্রাকৃতিক গ্যাস বাবাজি এসে পুরো মুটটারি 12টা বাজিয়ে দিয়ে গেল। ওদের চারজনের হাসি থামছে না, হাসতে হাসতে ওদের চোখে পানি চলে এসেছে। তানিয়ার চোখের পানি মুছে বলল, আচ্ছা, এর জন্য কি পরকালে গিয়ে আমার হিসেব নেওয়া ঠিক হবে, নাকি হাসার কারণে আমাদের গিয়ে হিসাব দিতে হবে? হিসেবের কথা বাদ দেন, আগে একটু মন ভরে হাসতে দে আমাদের। আলিশা নিজের হাত অস্থিরভাবে কসলাতে কসলাতে বিড়বিড় করে বলল, আমার মান সম্মান শেষ। এখন আমি সাজিদকে ওই মেয়ের থেকে আলাদা করব কিভাবে? বেয়াদব আর সময় পেলি না বের হওয়ার। আলিশা সাজিদ আর মেহমেতের বাবার কোম্পানিতে জব করে। সাজিদ বাবার সাথে টুকটাক কোম্পানিতে যেত। ওকে প্রথম দেখাতেই আলিশার পছন্দ হয়ে গিয়েছিল, এমনকি সাজিদকে প্রপোজও করেছিল, কিন্তু ও সেটা সম্মানের সহিত নাকচ করে দিয়েছিল। সে যাই হোক, গতকাল সাজিদ আর মেহমেত ওর বাবার অফিসে গিয়েছিল। তখন মেহমেত নিজের স্বভাববশত সিনুর কথা বলে সাজিদকে খেপাচ্ছিল। সেই সময় আলিশা পাশ দিয়ে যাওয়ার সময় ওদের কথোপকথন শুনেছিল। ও প্রত্যাখ্যাত হওয়ার পরও এখনও সাজিদকে পছন্দ করে, তাই সিনুর সাথে ওর সম্পর্ক নষ্ট করার জন্য এসেছিল, কিন্তু এসে নিজেই লজ্জায় পড়ে গেল। আলিশাকে সিনুদের সব থেকে বেরিয়ে যেতে দেখে মেহমেদ দ্রুত সাজিদের কাছে চলে গেল। তারপর ব্যস্ত কণ্ঠে বলে উঠল, হোয়াট এভার ভাই, একটা গন্ডগোল হয়েছে মনে হয়। ওই মেয়েটা এক্ষুনি আমার না মেনে নেওয়া ভাবির সব থেকে বেরিয়ে গেল। কোন মেয়ে? আরে ওই মেয়েটা যে আব্বুর কোম্পানিতে জব করে। হোয়াট এভার, যে মেয়েটা তোর সাথে ফষ্টি করতে চেয়েছিল সেই মেয়েটা। সাজিদের মুখটা গম্ভীর হয়ে গেল। ও তৎক্ষণাৎ সামনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ ওখানে পর্দা টাঙানো। ওই দিনের পর থেকে সিনু সবসময় ওখানে পর্দা টাঙিয়ে রাখে। সাজিদের ভীষণ অস্থির লাগতে শুরু করলো। ও দোনা মোনা করে সব থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই মেহমেদ বলল, হোয়াট এভার, ওই ফষ্টি করা আপার কাছে যাচ্ছিস নাকি? না, তোর না মেনে নেওয়া ভাবির কাছে যাচ্ছি। বলে সাজিদ চিনুদের শপের দিকে চলে গেল। ওরা গলা ফাটিয়ে হাসি না থামালেও এখনও কিছুক্ষণ পর পর হাসতেছে। সাজিদ শপের দরজায় টোকা দিয়ে গলা খাকারি দিল। সবাই হাসি থামিয়ে চকিতে ওর দিকে তাকালো। সিনু সাজিদকে এক পলক দেখে চোখ নামিয়ে নিল। সাজিদ ওর দিকে চোখ নিবদ্ধ রেখে বলল, একটু আগে যে মেয়েটা তোমাদের সব থেকে বেরিয়ে গেল, সে তোমাদের উল্টাপাল্টা কিছু বলেনি তো? কিছু তো বলতে এসেছিল, তবে নিজের সম্মান নিয়ে শেষে ধাক্কা ধুক্কা খেতে খেতে পালিয়ে গেছে। মানে কি বলেছিল ও? তোমাদের অপমান করেনি তো? সিনুর সাথে সামান্য বেয়াদবি করার চেষ্টা করেছিল, আর আপনার থেকে তেমন কিছু না, আপনি নিশ্চিন্ত থাকুন, যা হওয়ার হয়ে গেছে। সিনু মাথা নিচু রেখেই কথাটা বলল। সাজিদ বিচলিত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকল, তারপর সেখান থেকে চলে গেল। ও চলে যেতেই তানিয়া বলল, বুঝলে সিনু, ওই মেয়েটাকে হারানোর জন্য হলেও তোর সাজিদ ভাইয়াকে বিয়ে করা উচিত। আমরা দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। সিনু শান্ত চোখে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কোনো প্রতি উত্তর করল না। সাজিদ ভীষণ বিচলিত হয়ে পড়েছে, বিড়বিড় করে বলতে লাগলো, ওই মেয়ে সিনুকে আমার নামে কোনো মিথ্যা কথা বলেনি তো? এমনিতেই সিনুর মন জয় করতে পারছি না, তার উপর এই মেয়ে এসে বাড়তি ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। উফ, অসহ্যকর। তানজিৎ অফিস শেষে সোজা তানিয়া শপের সামনে গিয়ে বাইক থামালো। তারপর বাইকের ফ্রন্ট মিররে তাকিয়ে নিজের চুলগুলো ভালোভাবে সেট করে মুখে খানিকটা ছিগ্ধ হাসি ফুটিয়ে ভিতরে প্রবেশ করলো। রাইসা তখন সব বুকেটগুলো গুছিয়ে রাখছিল। তানজিৎ ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। হঠাৎ তানজিতের দিকে চোখ পড়তেই রাইসার হাত থেমে গেল। লজ্জারা এসে সারা শরীরে প্রভাব বিস্তার করতে শুরু করলো। তানজিৎ ওর থেকে 2 হাত দূরত্বে এসে থামলো, তারপর শান্ত স্বরে বলল, সব এখন বন্ধ করবে না? তানজিৎ এক প্যাকেট চকলেট আর আইসক্রিম ওর সামনে ধরে বলল, নাও, 4 জন মিলে এগুলো খেও।
রাইসা কম্পিত হাতে প্যাকেটটা নিয়ে নিল। ওর কম্পমান হাতের দিকে তাকিয়ে তানজিদ নিঃশব্দ হাসলো। তানিয়ারা ওদিকে এগিয়ে আসলো। ওদের আসতে দেখে রাইসার লজ্জা কিছুটা কমলো। সেদিনের পর থেকে অনেক চেষ্টা করেও রাইসা তানজিদের সাথে এখনও নিজেকে ফ্রি করতে সক্ষম হয়নি। সব বন্ধ করে ওরা সবাই একসাথে বাসার উদ্দেশ্যে চলে গেল। রাইমা আর সিনু ওদের বাসায় চলে গেছে। রাইসাদের বাসার সামনে আসতেই তানজিদ বাইক থামিয়ে তানিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই যা, আমি আসতেছি। তানিয়া রাইসার দিকে তাকিয়ে দুষ্টু মার্কা একটা হাসি দিয়ে নিজের স্কুটি নিয়ে চলে গেল। তানজিদ আর রাইসা চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে তানজিদ বলল, ভিতরে যাও এখন। রাইসা মাথা কাত করে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে ধরতেই তানজিদ ওকে পিছু ডাকলো। রাইসা পা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তানজিদের দিকে তাকালো। তানজিদ ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রাইসা মৃদু স্বরে বলল, কি জন্য ডেকেছিলেন? আর একটু দাঁড়াও, তোমাকে আরো কিছু সময় দেখি। রাইসার হৃদস্পন্দন বেড়ে গেল। ও নিজের বোরকা খামচে ধরে মাথা নিচু করলো। এভাবে কিছু সময় থাকার পর তানজিদ শান্ত গলায় বলল, এখন যাও। রাইসা দ্রুত ভিতরে চলে গেল। তানজিদ বিয়ের আগে ওদের বাড়িতে আর যাবে না বলেছে, এজন্য রাইসাও ওকে ভিতরে ডাকেনি। ওর যাওয়ার দিকে কিছুক্ষণ হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থেকে তানজিদ বাইক নিয়ে চলে গেল। ইতিমধ্যেই বেশ কিছুদিন কেটে গেছে। সিনু ওর পছন্দের সেই জায়গাটাতে গিয়ে স্কুটি থামালো, যার আশেপাশে শুধু গাছ আর গাছ, সাথে রং বেরঙের ফুলের ছড়াছড়ি। সিনু মুগ্ধ হয়ে সেগুলো দেখছে। হঠাৎ একটা গাড়ি এসে ওর স্কুটিতে ধাক্কা মারলো, যার ফলে স্কুটি সহ ও রাস্তায় পড়ে গেল। ওর হাত পা ছিলে গেছে। ছিলে যাওয়ার পাশাপাশি একটা পা মচকেও গেছে, যার দরুন সিনু ব্যথায় কাতরাতে লাগলো। আলিশা গাড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে এলো। তারপর ওর সামনে ঝুঁকে আফসোসের সুর তুলে বলল, আহারে, খুব বেশি ব্যথা পেয়েছিস? আসলে সেদিন ওভাবে অপমানিত হওয়ার পর আমি নিজেই নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে এর যোগ্য শাস্তি দিয়েই ছাড়বো, আর আজ সেটা পূরণ হয়ে গেল। সিনু ব্যথাতুর মুখে কঠিন দৃষ্টিতে আলিশার দিকে তাকালো। আলিশা বাঁকা হেসে বলল, সেদিন বান্ধবীদের পেয়ে খুব সাহস বেড়েছিল তোর, আজ দেখি কি করিস তুই। বলেই ও সিনুর হিজাব খুব জোরে টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব ব্যথা লাগছে তাই না? আমারও খুব ব্যথা লেগেছিল যখন তুই আমার সাজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলি। সিনু আহত হাত দিয়ে আলিশার থেকে নিজের হিজাব সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর সাথে পেরে উঠল না। হাতে ক্ষত থাকায় আলিশা পুনরায় বলতে লাগলো, শুনে রাখ, সাজিদ আমার, ওর ছায়াও মারাবি না তুই। আমাকে তুই চিনিস না, আমি কি কি করতে পারি। অবশ্য জানার কথাও না, কারণ তোর মতো যার সন্তানের যোগ্যতা নেই আমার পরিচয় জানার। এবার সিনু প্রচণ্ড ক্ষেপে গেল। শরীরে আচমকা শক্তি চলে আসলো। ও এক ঝটকা দিয়ে আলিশার থেকে নিজের হিজাব ছাড়িয়ে নিল। তারপর উঠে দাঁড়িয়ে আলিশার দুগালে পরপর দুটো কষে থাপ্পড় বসিয়ে দিল। তারপর ও কর্কশ কণ্ঠে বলল, আমার আব্বু আম্মুকে এখানে না টানলে এই চর দুটো খেতি না। আমার বান্ধবীরা আমার সাথে থাকলে আমার সাহস আর শক্তি বহুগুণ বেড়ে যায়। তার মানে এরা আমি একলা থাকলে কাউকে পরাস্ত করতে পারবো না। তোর জন্য আমি একাই যথেষ্ট। সিনু একটু থেমে আলিশার চুল টেনে ধরে বলল, আর শুনে রাখ, তোর সাজিদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সাজিদকে তোকে দান করে দিলাম। আমার লাগবে না ওই ছেলেকে। যা ইচ্ছা কর ওই ছেলের সাথে, আমার কোনো যায় আসে না। কথাটা বলা শেষ করে সিনু ওকে ধাক্কা মারল। তারপর ধীর পায়ে হেঁটে নিজের স্কুটিটা তুলে শপের দিকে চলে গেল। আলিশা অগ্নি দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের গাড়ি নিয়ে চলে গেল। সিনু স্কুটি নির্দিষ্ট জায়গায় রেখে নিজের শপের দিকে না গিয়ে সাজিদের শপের দিকে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। সাজিদের সম্মুখে গিয়ে ও গম্ভীর গলায় বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, বাইরে আসুন। সাজিদ কিছু হিসাব করছিল। সিনুর কণ্ঠ শুনে ও চমকে সামনে তাকালো। সিনুকে দেখতেই ওর মনটা ফুরফুরে হয়ে গেল, কিন্তু সিনুকে এমন গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। সিনু পুনরায় বলল, দয়া করে একটু বাইরে আসুন। ওরা শপের পাশের ফাঁকা জায়গাটায় চলে আসলো। সাজিদ এতক্ষণে ওর হাত আর পায়ের ক্ষতের দিকে তাকালো। এসব দেখে ও চিন্তিত স্বরে ব্যস্ত হয়ে বলল, এসব কিভাবে হয়েছে সিনো? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ঠিক আছি, আপনাকে এত ভাবতে হবে না। শুনুন, যা বলার জন্য ডাকলাম। আপনার প্রেমিকাকে বলবেন আমাকে যেন দ্বিতীয়বার আর বিরক্ত না করে।
নইলে খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, ওই মেয়েকে বলে দেবেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এটাও বলে দেবেন যে আমি মরে গেলেও আপনাকে কোনো দিন বিয়ে করব না। করব না মানে করবই না।